আচ্ছা ঠিক আছে, এই চ্যানেল থেকে তো কোন চ্যানেলে যাবো? এখানে তো ঘুরে ঘুরে কিন্তু আমি সেই গ্রামীণ ফোন, বাংলা লিংক, এয়ারটেল কি তমুক বিজ্ঞাপনই কিন্তু দেখছি, কোনো মতে আমাকে হাতে দিচ্ছে না। আমাদের যেন সমস্যা হচ্ছে যে এইটা, যে লোকাল চ্যানেল থেকে শিফট করে যখন অন্য জায়গায় চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমরা সেটাই বলছি যে সীমানা ছাড়িয়ে যাচ্ছে। সীমানা ছাড়িয়ে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের এখানে নর্মাল ভিউয়ারশিপ হচ্ছে জাস্ট 28% টু 30%। এইটা ঈদের সময় +5, 7, 10 এরকম হয়, তার বেশি কিন্তু হয় না। এটা একটু মানে যতই বিজয়ী করি, 4000 নাটক হলেও এটা 30-এর উপরে উঠবে না। আরেকটা ইদানিং কালে যেটা খুব ইয়ে হয়েছে, আপনি যেহেতু আপনি আমাকে বলছেন প্রডিউসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, প্রডিউসারদের কাজকর্ম এখন কমে গেছে। এখন মোটামুটি মার্কেটিং বা যারা এখানে বাইং করেন, মিডিয়া বাইং, তারাই এখানে মূল কন্ট্রোলে চলে গেছে। তারাই বলছেন যে অমুক নাটক হবে, অমুক নাটক হবে, এই জায়গা হবে এবং রেটটা এটা হবে। এক ধরনের সিন্ডিকেশন হয়ে গেছে মনে। আপনি হলো নাটকের জায়গাতে আগে নাটক তো 3 লাখ টাকায় কথার কথা একটা সিঙ্গেল নাটক, সেইটা এখন মিডিয়া বাইং যারা করছেন তারা মোটামুটি 10%, 15% তাদের জন্য রেখে দিচ্ছে। তার নাটকের পয়সা কিন্তু আরো কমে যাচ্ছে, যার ফলে হচ্ছে কি কোয়ালিটিতে প্রচন্ড কম্প্রোমাইজ হচ্ছে। আমার 3 দিনের নাটক অবশ্যই 2 দিনের মধ্যে নামাতে হবে, যে কোনো প্রকার নামাতে হবে। তারেকের সময় পুরোপুরি একমত। একটা চ্যানেল আমি দেখছি, এখানে দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমরা ভিকটিম হয়ে যাচ্ছি একটা সিন্ডিকেশনের। তো এটা আমি যারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে তাদের তো আমি ব্লেম করতে পারি না। আমরা আমাদের নিজেদের পথটার মধ্যে এক ধরনের খুঁড়ে গর্ত করে দিচ্ছি, যার ভিতরে আমাদের পাটা পড়ে যাচ্ছে। এটা আমি চ্যানেলের একজন হয়ে বলছি। এবং আমার মনে হয় যে কোয়ালিটি ভীষণভাবে সাফার করছে। আমি বসতে পারি না যে নাটকগুলো প্রিভিউতে, যখন বিটিভিতে ছিলাম প্রচুর নাটক আসতো, আমি আর মুস্তাফা কামাল সাহেব বসে বসে ঘন্টার পর ঘন্টা নাটক দেখেছি, টায়ার্ড হইনি। কিন্তু আজকে আমি 3টা-4টা নাটক দেখার পর শাকিব অপু আমি একদম বিরক্ত হয়ে উঠে যাই। কারণ কি, ওই কোনো প্রশ্নই নেই। বাজেটটাও কমিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে 1,80,000 টাকার ছবি নাটক করে দিতে হবে। একটু একটা অসম্ভব রকম একটা টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে। তো তার কাজটা কি, নামিয়ে দেওয়া। এই শব্দটি কিন্তু এসে গেছে। এখনো কিন্তু অনেক নাটক নামে নেই, এটা যেগুলো দেখানো হবে। সমস্যা হচ্ছে যে কিন্তু সস্তা হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আপনি দেখবেন লাস্ট 5 ইয়ার্স এর ট্রেন্ড যদি নেন, লাইট কমেডি, চিপ কমেডির দিকে মানুষ চলে, মানে আমাদের মেকারও চলে গেছে দেখে। এটা খুব খাচ্ছে আর কি, সেই হিসাবে এটা খায় বেশি। শুধু সেটা কেন, সিনেমার ক্ষেত্রে তো শাকিব খানের ছবির বাজেটের ব্যাপারটা আলাদা রকমের। আমি শিওর জেনারেলি যেসব ছবি হচ্ছে, আমি তো জানি খবর না কিছু করে কি হচ্ছে এগুলো, মানে ওইটাকে সিনেমা হয় নাকি? 30 লাখ টাকা 40 লাখ টাকা সিনেমা কি করে হয় আমি বুঝতে পারছি না। আমি একটু আমার বোনটার কাছে, আমি একটু অপুর কাছে শুনতে চাই। আসলে যে কি খাচ্ছে কি খাচ্ছে না, সেটা একজন অভিনেত্রী হিসেবে আসলে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমাদের সিনেমার যেটা ভাইয়া বললেন যে 40 লাখ টাকার, আসলে 40 লাখ টাকা কি করে সম্ভব? আমরা তো নিজেরাও যদি প্রত্যেক মাসে চলতে চাই, সেক্ষেত্রেও তো আমাদের 1 লাখ টাকা কোন দিক দিয়ে খরচ হয়ে যায় নিজেরাও বুঝতে পারি না। তো সেক্ষেত্রে একটা প্রোডাকশনে বিভিন্ন লোক থাকে, বিভিন্ন সেক্টর থাকে, সেই সেক্টরকে সবকিছু দেওয়ার পর একটা কি করে ভালো একটা প্রোডাক্ট তৈরি করে, এটা আসলে আমারও মাথায় ঢোকে না। তবে খাচ্ছে সিনেমা আসলে সিনেমাটাকে খাওয়ানোর জন্য কি কি করা হচ্ছে, মানে কি দেওয়া হচ্ছে, ওগুলা খাওয়ার নামে কি? আসলে যেটা আমি যারা বানাচ্ছে তারাই খাচ্ছে। না মানে এখানে কি কোনো ভেজাল বিরোধী কোনো অভিযানের দরকার আছে? আমার কাছে মনে হয় যে যেমন কিছুদিন আগে ভেজাল বিরোধী অভিযানের মতো একটা অভিযানের দরকার নেই। যারা খাচ্ছে প্রোডাক্ট বানাচ্ছিল, ম্যাক্সিমাম হচ্ছে যে বানিয়ে ফেলছে, তাদের কিন্তু আবার কথাবার্তার সাইজ ছিল অন্যরকম। তারা নিজেরাও খাচ্ছে, পাবলিককেও খাওয়াচ্ছে, বিশ্বকে খাইয়ে দেবে ইন্ডাস্ট্রিকে। বাট পরক্ষণে দেখা যায় যে ছবিটা যখন রিলিজ হচ্ছে, তখন নিজেরাই কখন ভেঙে যাচ্ছে এই প্রতি সপ্তাহে কিন্তু 2টা একটা সিনেমা রিলিজ হচ্ছে। কিন্তু আমরা কি আসলে এই এক্সপেরিমেন্টটা, মানে খাচ্ছে খাওয়াচ্ছে এই একটা গ্রুপ, এবং আমরা আসলেই তো একটা কম্পিটিশনের মধ্যে আছি, মানে আমাদের আকাশ খোলা, সেখানে এই এক্সপেরিমেন্ট, এই কম্পিটিশন, এই বাজেট কম, এখানে রিসার্চ নাই ইত্যাদি, সেটা আমরা অ্যাফোর্ড করতে পারি কিনা? মানে আমরা কি আসলে পিছিয়ে যাচ্ছি না? খাচ্ছে খাওয়াচ্ছে, আচ্ছা একদিন ঝরে পড়বে, আমরা এই দিনটা মানে আমি জানি না বাংলাদেশে আমরা এটা অ্যাফোর্ড করতে পারছি কিনা, করা উচিত কিনা। আমার কাছে সিনেমার নামে যেটা হচ্ছিল যে 40 লাখ টাকা যে বাজেট, এটা সিনেমার নামে কুসংস্কার করছেন। কারণ সিনেমা কিন্তু একটা বড় মাধ্যম,
নাটক থেকেও, যেমন নাটকে 3 লাখ টাকা বা 1,80,000 টাকায় কিন্তু একটা নাটক ফুল তৈরি হয়ে যায়, কিন্তু আমাদের ফিল্মে যেটা হয় যে একটা হিরোইন বা একটা হিরোর রেস যদি চিন্তা করা হয় সেক্ষেত্রে কিন্তু 3 লাখ টাকা বাজেট চলে আসে, তারপরে তো বাদ বাকি সেক্টরগুলো পড়েই থাকে। তো আমার কাছে মনে হয় যে এটা একচুয়ালি অপপ্রচার, যে আমি সিনেমা বানাচ্ছি, আমি একজন প্রযোজক, আমি সিনেমার একজন হিরোইন, আমি একজন সিনেমার হিরো, এটা জাস্ট মনে হচ্ছে ওরা আইডেন্টি করার জন্য হয়তো বা কিছু কিছু প্রোডাকশন হাউস তৈরি করে, আর সেখান থেকেই আমাদের ফিল্মের এই দুরবস্থা। আচ্ছা, আমি একটু তারেক ভাই, আমরা কি এটা অ্যাফোর্ড করতে পারছি কিনা, মানে এই যে দায় সারা বিষয়টি, এবং আমরা এরকম একটা ক্রাইসিস, একটা মিডিওকার এরকম একটা জিনিস, এবং তার সঙ্গে কম্পিটিটর হলো বিরাট কম্পিটিটর। আমরা যদি রেশিও দেখি যে 27 মধ্যে আমরা টিআরপি নিয়ে 27টি টেলিভিশন টানা হেচড়া করি, আর বাকি কত 67-68 হলো পাশের দেশ। ঘরে 3টা টেলিভিশন চললে 2টোতেই আপনার অন্য দেশের টেলিভিশন, জি বাংলা সিনেমা ইত্যাদি এগুলো চলবে, আমরা সেগুলোর ভাগ পাই না। তো আমরা আসলে এইটা কতদিন অ্যাফোর্ড করব যে আস্তে আস্তে ঝরে যাবে, আস্তে আস্তে চলে যাবে? অ্যাফোর্ড তো করতে পারছি না। আপনি রিসেন্ট যদি ট্রেন্ড দেখেন, ইউ জাস্ট নেম ইট, গত 5 বছরের মধ্যে 2-3 জন ছাড়া ভালো অ্যাক্টরস টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আসছে যার দেখে মুগ্ধ হচ্ছেন, ভালো নাট্যকার আসছে, ভালো মেকার এসছে যার কাজ দেখে আমি বলছি আছে 2-3 জন আসছে, অবশ্যই ভালো। এটাকে 2-3 জন হওয়া কি এত বড় ইন্ডাস্ট্রির জন্য ভালো দিক? কিন্তু এরপর তো করতে পারছি না, আমাদের সব তো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু না দেখলে আমি কেমনে বুঝবো ভালো? আমরা তো দেখছি না, দেখতেই পারছি না। মুশকিলটা হচ্ছে সস্তার দিকে প্রবণতা হয়ে গেলে তখন তো ইদানিংকালে কি হয়, টেলিভিশনের সিনের ক্ষেত্রে একটা স্ক্রিপ্ট থাকলো মোটামুটি অমুক আছে, আচ্ছা এখানে মাস্টার, আপনি এটা বলেন, কত বলবেন, এটা বলেন, আচ্ছা তারপর ক্লোজ 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 করে ডায়ালগ বলা হচ্ছে, কিন্তু এটা তো একটা ভিজুয়াল মিডিয়া। বলছিলেন উনি। আমি একটা ছোট্ট জিনিস বলি, আমার কাছে একটা অন্য জিনিস মনে হয়, যদি এটা বলা ঠিক না, বিকজ মানে আমার ধরনের অন্যরকম হয়ে যায় ব্যাপারটা, কিন্তু আমাদের বিজ্ঞাপনের যে ক্রিয়েটিভিটি, বিজ্ঞাপন তৈরির যে ক্রিয়েটিভিটি, ওখানে কিন্তু একটা ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। ওই 10 বছর যদি বিচার করি আমরা, আমাদের বিজ্ঞাপনের চেহারা যে পরিবর্তন উনিও করেছেন, দুটো বিজ্ঞাপনগুলো খুবই ভালো বিজ্ঞাপন হয়েছে। এটা ওই ইন্ডাস্ট্রিটা কি করে আসলে সার্ভাইভ করে গেল, কিন্তু ওটাতে তাকান তাহলে দেখবেন যে একদিকে ক্লায়েন্ট আছে যে তার ব্র্যান্ড বিক্রি করতে চায়, আর একদিকে এজেন্সি আছে যারা ভাবছে, লিখছে, তারপর ফিল্ম মেকাররা তালিকাগুলো বানান, কিংবা অমিতাভরা বানায়, ফারুকিরা বানায়, কিংবা যারাই বানায়, মেজবা রহমান সুমন বানায়, আদনানরা বানায়, পিপলুরা বানায়। সো ওরা যখন বানাচ্ছে আবার সেটাকে সুপারভিশন করে এটাকে বেরিয়ে আসছে, ওটার যে স্টুডিও প্রোডাকশন যে প্রসেসটা, ওটাকে যদি আমরা ফলো করি তাহলে দেখতে পাবো ওখানে কিন্তু ইন্টারেস্টিং কাজকর্ম হয়। আমি এটাতে ইনভলভ বলে আমি জানি, আমি বিজ্ঞাপন বানাই, গ্রামীণ ফোনের কাজগুলো সব করি আমরা। দেখেন দেখবেন যে প্রোডাকশনের কোয়ালিটি কিন্তু অনেক টাকা, আপনি বলতে পারেন যখন অনেক টাকা লোক নিয়ে আছে, তো সেই টাকাটা তো ব্যবসায়ী অংশ, ও তো লোকসান করে গ্রামীণ ফোন আমাকে টাকা দেয় না, গ্রামীণ ফোন তো হয়তো পয়সা বানায় আসলে। কিন্তু পৃথিবী জুড়ে কিন্তু বিজ্ঞাপনের আরেকটা ফর্ম কিন্তু এখন সিনেমার ফর্মে বিজ্ঞাপন হয়। একটা বড় সিনেমার মধ্যে দিয়েও কিন্তু বিজ্ঞাপনের গল্প বলে ফেলা যায় সাটলি, খুব লাউড না হয়ে, যেটা উনি বলছিলেন। কিংবা নাটকে বিভিন্ন ভাবে দেখা যায় বিউটিফুলি। তারপর টিভির কথা যখনই বলি তখন দেখবেন শুধু নাটকের কথা বলি, আর কিচ্ছু কথা বলি না। অথবা রিয়েলিটি শো, গেম শোজ, অ্যাডভেঞ্চার শোজ, এগুলো কিন্তু পৃথিবী জুড়ে একটা নন ফিকশন ইজ আ বিগ সেগমেন্ট। আমাদের কাছে অনেক ছোট্ট, বিকজ নাটক বানানো সহজ, কেউ কেউ বানাচ্ছে না, সব মিলিয়ে তো ক্রিয়েটিভ ক্রাইসিস আসলে এটা বড় একটা। কিন্তু নন ফিকশনের কথা যখন বলছি, মানে ওকে নাটক সহজ, এবং যারা মিডিয়া বাই করে তাদের কাছেও তো নাটকই আসলে মুখস্থ একটা জিনিস, তারা নাটক চেনে, আর কিছু চেনে না। নন ফিকশনকে চেনে তারা। ভালো একটা ডকুমেন্টারি নিয়ে কি তাদের কাছে যাওয়া যায়? অথবা না, আমি বলছি যে নন ফিকশনের মানে অন্য অনেক কিছু আছে, সেটা নিয়ে প্রথমেই তারা তাদের প্রোডাক্টটা একজনের, ধরেন আমি যদি শো টকের কথা বলি, আমরা একটা সিরিয়াস কিন্তু হালকা মোডে করছি, সেটাকে বলবে যে এটা তো একটা টক শো নিয়ে স্যাটার অমুক, এটা নিয়ে কেন যাব? নায়ক নায়িকার প্রেম ভালোবাসা লাগবে, তো এটাও তো মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেট। তাইলে মাইন্ডসেট থাকলে আপনি ভালো জিনিসও কিভাবে বানাবেন? না, কিন্তু সবসময় সব জায়গায় না। ইলেকট্রনিক মাধ্যমে কিন্তু দায়িত্ব ছিল একটা, যে এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা। আমি ফিল্ম যখন আমরা চলচ্চিত্রের কথা যদি বলি, চলচ্চিত্রের যে লগ্নি প্রপোর্শনেটলি যদি দেখি, ইলেকট্রনিক মাধ্যমের লগ্নি তো কম একটা নাটক করতে গেলে, বা ওই ইভেন্ট বা ওই ধরনের করতে গেলে ইনভেস্টমেন্ট কম। সেক্ষেত্রে একটা দায়িত্বের মধ্যে পড়ে যাওয়া। আমি পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং এর কথা বলবো না, বিটিভি বা এদের মতো, যে পাবলিক সার্ভিসের জন্য আমি করে যাব, তা নয়, কিন্তু এটা চেঞ্জ করার দায়িত্ব ছিল এই চ্যানেলগুলোর। কিন্তু কোন রকম নীতিমালা বা কোনো গাইডলাইন না থাকার কারণে আমার যেটা অবজারভেশন, আজকে
কেমন একটা দিশাহারা ভাবে এগুচ্ছে এবং একটা বড় সেক্টর মিস করছে, কিন্তু যেটা সোহান সাহেব যেটা তুলে ধরলেন আর কি, আমরা কিন্তু ওই জায়গাটা ভীষণভাবে মিস করছি। আর অপুর কথা থেকে আমি একটা কথা বলবো, এই যে খাওয়ার কথাটাতে যদি চলে যাবো, বলছিল যে 30-40 লাখ টাকা নিয়ে এসে হয়ে যাচ্ছে, একটা প্রবণতা ছিল, আমি এফডিসিতে মুরগা ধরে নিয়ে এসছে, ওইটাও মুরগি তো খাওয়ার জন্যই তো। কি হতো, আমি ছোট্ট করে বলি, আমি আলাদাভাবে কথা বলতাম, প্রডিউসার ধরে নিয়ে এসছে, প্রডিউসার এসছে, তো আমি বন্ধু হারিয়েছি, এভাবে অনেক বন্ধু হারিয়েছি, ধরে নিয়ে এসছে, দোস্ত একটু দেখো ছবি করব। তো বন্ধুকে বের করে দিয়ে আমি কিছুক্ষণ কথা বললাম, কি বলেছে তোমাকে? আমাকে তো সাবানার বাসা নিয়ে গেছিল, সাবানা আমাকে 1 কাপ চা খাইয়েছে, ব্যাস হয়ে গেল। এইভাবে এসছে কিছু, কিন্তু তারপরেও এক ধরনের একটা সিরিয়াসনেস ছিল, একটা রিসার্চ ছিল, এবং যারা স্টারডাম পেয়েছেন আজকে, সাকিবের আগে, অপুর আগে যারা পেয়েছে, যারা পেয়েছেন, আমি রাজাক ভাইয়ের নামটা উচ্চারণ করতে পারি কারণ আমাদের সঙ্গেই তার বেড়ে ওঠা, তাদের একটা স্ট্র্যাটেজি ছিল। আজকে যে জিনিসটা সাকিব বলছে, অপু বলছে যে না ঠিক আছে একটা ছবি যাক, এবং রাজাক ভাই কিন্তু এই জিনিসটি খুব শক্তভাবে মেনে চলতেন, কখনোই 5টা ছবি 6টা ছবি উনি দেবেন না। স্ট্র্যাটেজি আমি দেখেছি, আমি ওনার খুব ঘনিষ্ঠ ছিলাম এক সময়, উনি একদম অঙ্কের হিসাবের মতো অঙ্কের হিসাব করে একটা স্ট্যাটিস্টিক্যাল সার্ভে করে ফেলতেন, মেন্টাল ক্যালকুলেশনে কিছু ছবি উনি ডেফার করে ডিলে করিয়ে দিতেন, ডিলে করিয়ে দিয়ে ঠিক আছে এই দুটো আসুক, বাজারে আসুক। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ইন্টেলেক্টও তো লাগবে, আসলে লাগছে, প্রয়োজন। কি কথা বলছেন? আমি যেটা শোটক নিয়ে একটু বলি, আমি শোটক নিয়ে আমি একটু কথা শুনতেই চাই, কারণ নিজেদের ঢাকা, ওই যে বললেন যে আমরা ঠিকঠাক ভাবে এটার প্রচারও করতে পারি না, সেটার পেছনে অনেক সময় একটু ইয়েও থাকে যে আচ্ছা নিজেদেরটা কি এত বলা যায় কিনা, কিন্তু আজকে একটু বলতেই চাই, তারেক আনাম ভাই আছেন শোটকের অন্যতম ক্যারেক্টার, গাউসুল আজম শাওন আছেন, নিজেরটা নিজে বলবেন কিনা, আমরা আমাদেরটা একটু বলতে চাই, কিন্তু একটা ছোট্ট বিরতিতেই যাব। প্রিয় দর্শক, আপনারা আছেন আমাদের সঙ্গে ঈদের বিশেষ নিউজ আওয়ার এক্সট্রা। আমরা আজকে যেই বিষয় রেখেছি, ঈদের সিনেমা, ঈদের নাটক এবং ঈদের বিজ্ঞাপন। বিরতিতে যাবার আগে তারেক আনাম খান বলতে চেয়েছিলেন শোটক বিষয়। শোটক আবারও যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসে যুক্ত হয়েছেন তাদের জন্য মনে করিয়ে দিই, এটা এটি নিউজের একটি টেলিফিকশন বলছি আমরা, শোটক। সেখানে কেন্দ্রীয় চরিত্রে তারেক আনাম খান আছেন। এটা ঠিক নাটকও নয়, টক শো নয়, টক শো এবং নাটকের একটি মিশেল। এটা কিন্তু স্বীকৃত যে টেলিভিশন ইজ এ ভেরি শর্ট লিভড মিডিয়া। এখানে একটু ইরেজ হয়ে যায়, মানুষ 1 সপ্তাহ পরে ভুলে যায় যে কি হয়েছে। বিজ্ঞাপন দাতারাও কিন্তু নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে টেলিভিশনে অ্যাপিয়ার করে, এইটা ফ্রি, ওইটা ফ্রি, সেটা ফ্রি, এই ধরনের স্ট্র্যাটেজি। এই গ্রুপটা হয়ে গেছে পোটেনশিয়াল, সো হু উড বি মোর পোটেনশিয়াল মানে কাস্টমার্স নাও। তো এটা আছে স্ট্র্যাটেজি হয়, টেলিভিশন কিন্তু সেটাকেই ফলো আপ করে। টেলিভিশনের সঙ্গে সিনেমার কিন্তু ওই জায়গায় খুব বড় একটা পার্থক্য। হ্যাঁ, মানে টেলিভিশন মানে কিন্তু সিনেমা আসবে না, সিনেমার সঙ্গে টেলিভিশন। সিনেমা ইজ এ বিগ, সিনেমা এবং থিয়েটারকে আমি একেবারেই দেখি একেবারে শিল্পের বড় একটা রূপ। বিগ স্ক্রিন ইজ এ বিগ স্ক্রিন থিং। সিনেমা মানুষ টিকিট কেটে সিনেমা হলে যায়, সেখানে লাইট নিভিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে দেখে, তাদের একটা অদ্ভুত একটা এক ধরনের ইনভলভমেন্ট তৈরি হয়। তারা নায়ক নায়িকার সঙ্গে বিভিন্ন ভাবে ইনভলভ হয়ে যায়, টার্গেট করেই যায় যে আমি যাচ্ছি, 2.5 ঘন্টা ওখানে বসেই থাকবো। টেলিভিশন আমাদের কাছে ক্যাজুয়াল মিডিয়া, সুতরাং এখানে বিভিন্ন স্টাফ আসবে, একটা লাইভ ভেনের কিছু আসবে, রিয়ালিটি শো আসবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, আবার সিরিয়াস ভেনের কিছু হবে। শোটক যেটা করেছে সেটা হলো যে এই যে টক শো ইদানিং কালের যে বিশাল একটি ব্যাপক জায়গা, সেইটাকে হঠাৎ করে কয়েকজন লোক টক শো, যেমন আমরা এখন এগ্রি করছি না অনেক কিছু ব্যাপারে, কিন্তু ওখানে সবাই এগ্রি করে গেল যে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, আমি আমাদের সঙ্গে একমত। এটা দিয়ে পুরো একটা স্যাটারিক্যাল একটা জিনিস তৈরি হয়, আমরা নিজেরা এনজয় করেছি। আমি শাওন ছিলাম, আরো ছিল, সো আমার ধারণা দর্শকরা মজা পাবে সেই হিসেবে দেখতে। তো ওইটার ব্যাপারে কিন্তু আপত্তি নেই, কিন্তু যখনই এটার সঙ্গে কোনো সোশ্যাল কানেকশন বা ইস্যু কানেক্টেড না হয় তখন খুব ফালতু হয়ে যায় পুরো জিনিসটা, সেটা আসলে টেকে না আলোর বিচার। এই জন্যই বলছিলাম যে আসলে টেলিভিশনে বিভিন্ন রূপ থাকবে এবং সেখানে স্পন্সর্স, চ্যানেল, এটা সমন্বিতভাবেই কাজগুলো করতে হবে। সেখানে অবশ্যই চ্যানেলেরও একটা ইয়ে থাকতে হবে যে আমি কোন জায়গায়। আমরা রিসেন্টলি অনেক চ্যানেল দেখছি যারা কিন্তু গেমকে নিয়ে চলেছে, তারা কিন্তু ইউথকে নিয়ে চলার চেষ্টা করছে। ইটস ওয়েল টার্গেটেড আই থিঙ্ক।
আমাদের অনেক চ্যানেল আছে যেখান থেকে লোগো উঠিয়ে দিলে বোঝা যাবে না এটা আসলে কোন চ্যানেল channel দেখছে। চলছে। অনেক অনেক চ্যানেল, জি। এক চ্যানেলতে আগে সার্ফিং করলে পরে বোঝা মুশকিল যে কোনটাতে আছি এখন কোনটায় বিকজ চ্যানেল টু চ্যানেলের ডিফারেন্সিয়েশন কোথায় হবে এই ব্যাপারে যেটা আন্ডারস্ট্যান্ডিং চাই, এটা ইনভেস্টের বিষয় কিন্তু, যে আপনি মানে স্টার প্লাস দেখবেন গত 4 বছর ধরে শুধুমাত্র ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে, খুবই পরিষ্কার, সিঙ্গেল মাইন্ডেডনেস, একেবারে। যত শো সব ওমেন এম্পাওয়ারমেন্ট। আমাদের চরিত্র একটা চরিত্র দাঁড় করাবার ব্যাপার থাকে একটা চ্যানেলে, সেটা হচ্ছে না। এবার ওদের যখন মানে ইয়েগুলো হয়, প্রোগ্রামগুলো হয়, সাজানো হয়, তখন দেখা যেতে সেম ক্যারেক্টার নিয়ে কিন্তু যাচ্ছে, এটা নাটকের ক্ষেত্রে আমি দেখি। বোঝা যাচ্ছে যে হ্যাঁ, তারা তখন হয় কি যে আমরা পথটা কিন্তু তৈরি করছে। ওই প্রোগ্রামে গিয়ে যে তারা বসে আছে আমরা বলতে পারছি ও আচ্ছা ওই নাটকে হিরোইন এটা বা ওই ক্যারেক্টার প্লে করছে, তো ওরা এটাকে ক্যারি করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে ওদের চ্যানেলে মৌলিক প্রোগ্রামের সংখ্যা উইক যদি সপ্তাহ যদি ধরেন আমাদের যে অনেক কম অনুষ্ঠান দেখায় কিন্তু ওরা। অনেক 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 কম, হাতে আর গোনা। আমাদের এখানে হাজার হাজার প্রোগ্রাম, কেউ কিছু কিন্তু দেখছে কেউ না। কিছু দেখছে ওরা না। সবাই 30টা প্রোগ্রাম দেখায় উইকলি, সবাই দেখছে। হ্যাঁ, মানে recent- তার মানে কোথায় হিসাবের একটা গন্ডগোল তো আছে কোথাও না কোথাও। মানে পরিষ্কার। অঙ্কটা হয়তো আমরা বুঝে না। উঠতে পারিনি, অথবা অন্যরা দু একটি চ্যানেল অঙ্ক করে এটাকে। সেই ক্ষেত্রে আমি দিদি ফার্স্ট একটা কোশ্চেন করেছিলেন আপনি যে আমাদের সিনেমা এবার 3টে কেন, যার কারণে কিন্তু দর্শক দেখবেন যে 3টে ছবি এখন ভিন্ন ভাবে। একটা কি যে লাভ ম্যারেজ, মানে আপনারা কি এটা কি বোঝাপড়ার মাধ্যমে হ্যাঁ, যে আমরা অবশ্যই। এবার আমার কোন মনে হয়, ছবি করব? হ্যাঁ, আমি এই কথার মানে Very good. কথার সাথেই যুক্ত হয়ে বলছি যে এই যেমন এখন কিন্তু দর্শক বুঝে গেছে যে ঈদে 3টে ছবি হচ্ছে, কে কে, সাকিব অপু, লাভ ম্যারেজ, তারপরে অগ্নি 2-তে একজন জোড়া আছেন, তারপর আরেকটা সিনেমা রিলিজ হচ্ছে পদ্মপাতার জল, ওটাতে একটা জোড়া আছেন। তো সেক্ষেত্রে হয় কি অডিয়েন্স কিন্তু যার যেটা পছন্দ বেছে Select নিতে করতে পারছে, পারছে। সিলেক্ট করতে Fine. পারছে। Options আছে। অথবা Right. অথবা ঈদে 3টি ছবি দেখে ফেলতে পারে। হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ এটাও দেখতে পারবে। exactly. কন্টেন্টের কথা তারেক ভাই বলছিলেন যে কন্টেন্টটা খুবই জরুরি, কন্টেন্টের সঙ্গে সোশ্যাল কমিটমেন্টের ব্যাপার। সিনেমাতে তো বোধহয় এই জায়গাটা আপনাদের অনেক বেশি কষ্ট করতে হয় না, মানে সোশ্যাল একটা, যেমন হিন্দি ছবিতে যত যাই হোক মারামারি এন্টারটেনমেন্ট যাই হোক না কেন কোথায় জানি একটা মেসেজ থাকে। আমাদের বাংলাদেশে কি এটা নিয়ে আপনাদের খুব বেশি এটা নিয়ে আমি যেটা মানে আমার কাছে মতামত মনে হয়, আমার কাছে মনে হয় যে মেসেজ দেওয়ার জন্য একটা পার্টিকুলার সিনেমা আছে। যেমন গত বছর ঈদে আমি একটা সিনেমা দেখেছিলাম, পাশের দেশেই কলকাতাতে আমি ঘুরতে গিয়েছিলাম, গিয়ে আমি দেখেছিলাম কিক, একটা মুভি যেটাতে সালমান খান ছিলেন। আমি কিন্তু পুরো মুভিটা দেখে লাস্টে ফিলই করলাম না যে আসলে শুরু কোথায় শেষ কোথায়। আমার মনে হয় যে কিছু অডিয়েন্স হয়তো যারা টিভি সেটে আছে তারা মনে হয় সিনেমাটা দেখেছেন। তো আমার কাছে মনে হয় যে পার্টিকুলার কিছু সিনেমা তৈরি করা উচিত যেখান থেকে দর্শক শুধুমাত্র মেসেজ নেবে, আর কিছু সিনেমা শুধুমাত্র এন্টারটেইন নেবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা সিনেমাতে যদি মেসেজ দিই তাহলে এন্টারটেইনটা হয়তো বা তারা হারিয়ে ফেলে। তার মানে এন্টারটেনমেন্ট মানে খালি এন্টারটেনমেন্ট, মানে এটার মধ্যে আর কোনো পারসেপশনের ব্যাপার নাই। কিন্তু আমি ক্লিয়ার করতে চাই যে প্রত্যেকটা সিনেমাই কিন্তু একটা না একটা মেসেজ থাকে। আপনি যদি সিনেমা দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রতিটি সিনেমায় কিন্তু একটা মেসেজ কিন্তু আপনি অবশ্যই পাবেন। ট্রু আমি কোন মেসেজ ছাড়া কোন সিনেমা কিন্তু আজ অব্দি পৃথিবীতেই তৈরি হয়নি। না, মেসেজ থাকবে। যে কোনো একটি মেসেজ আপনাকে থাকবেই। সিনেমা আপনাকে ভালো মন্দের পার্থক্যটা বোঝাচ্ছে, হিরো ভালো একটা পক্ষে, ভিলেন খারাপের একটা দিক, খারাপ ভালো দিকটাকে আপনার সামনে তুলে এটা ধরছে। এখন এত ক্লিশে হয়ে গেছে যে এখন আর এটাকে মানে মরাল হিসেবে শেষে নেয় না। হ্যাঁ, মানে ধরেন হিরো সবসময় হিরোই থাকবে, মানে হিরোর ভালো হতে হবে, এটার সেখানে পুরো আর কি। পৃথিবীতে ওটা শুধু এখন হিরোরা হবে, পর্যন্ত হিরো মানুষ হিরোই ভালো আছে। হবে না। আচ্ছা, সোশ্যালি রেলেভেন্ট না হলে তো ছবি চলবেই না, তবে সোশ্যাল রেলেভেন্স থাকে যেটা আমি না, বলছি। সামাজিক অবস্থান সুপার হিট ছবি বা যে ছবির লংজিভিটি আছে, মেসেজ একটা খুব সুন্দর হয়ে থাকে। হ্যাঁ। ফ্যামিলি দিক থেকে থাকতে পারে, একদম পুরো সমাজের দিক থেকে, ফ্যামিলি তো সমাজেরই পার্ট, একটা message একটা থাকবেই। থাকেই। Actually, তুমি এটা হিসাব করে দেখবে যে অ্যাকচুয়ালি নির্ভর করে এটাকে আপনি কিভাবে দেখছেন একজন মানুষ হিসেবে। যেমন ধরুন রূপবানের কথা, এটা যখন আমরা দেখেছি তখন একটা বেশ এন্টারটেইনিং পর্যায়ে রেখেছি। আপনি যদি একবার চিন্তা করেন, একটি মেয়েকে জোর করে বলা হচ্ছে যে 12 দিনের এক শিশুকে তোমাকে বিয়ে করতে হবে। রেফারেন্স আছে। চিন্তা করা যায় যে একটি মেয়েকে ফোর্স করা হচ্ছে, রূপবানকে, যে তুমি এই বাচ্চাটিকে বিয়ে করতে হবে, তার কোনো অপশন নাই হাতে, সে তাকে নিয়ে জঙ্গলে চলে যাচ্ছে, বাঘের কাছে মিনতি করছে। তার মানে আসলে এই স্ট্রাগলটা বিক্রি করেছি আমরা মানুষের সুতরাং কাছে। আমি কিভাবে পুরো জিনিসটা দেখছি, কিভাবে রিলেট করছি, কিভাবে দেখাচ্ছি, এটা না, তার বিভিন্ন লেভেলে তো ওয়ার্ক করে। এটা তুমি যেটা বললে, এটা একটা লেভেলে ওয়ার্ক করবে যে ঠিক আছে Correct. বাঘের কাছে যাচ্ছে মিনতি করছে, তারপরে তুমি যখন দেখছো
তোমার কাছে আরেকটা লেভেল তো এসে যাবে। এটা কিন্তু সিনেমা তো built in। আমি আজ পর্যন্ত আমি ছবি দেখি প্রচুর, নির্মাতা ছাড়াও ছবিও দেখি, প্রচুর ছবি দেখি, এবং আমি যখন পড়াই তখন বেশ কিছু ছবি যেগুলোকে ফেলে দেওয়া হয়, যেগুলো ছবি না, সেগুলো দেখাই কেন ফেলে দেওয়া হয়। তো এই সোশ্যাল রেলেভেন্সটা একটা লেভেলে এক জায়গায় ওয়ার্ক করে। আর দেখা যাবে যে ছবিগুলো যদি আজকে সাকিবের বা অপুর ছবি সুপারহিট যে ছবিগুলো আছে, যদি আমরা অ্যানালিসিস করা দরকার, এটা হচ্ছে না যে যেটা আমরাও দূরে সিনেমা থেকে, তাহলে কিন্তু ওখান থেকে বের হয়ে আসবে। আজকে তারেক একটা চমৎকার কথা বললো, কিন্তু কোনোদিন কেউ আমি আজ পর্যন্ত শুনিনি কেউ রূপবানের রেফারেন্স দিয়ে কথা বলতে, নাকটা বরঙ্গি করে রূপবান, নো, নট এট অল। আমাদের দেশে এই ধরনের কাহিনীর ভিতরে অসম্ভব রকম সোশ্যাল ব্যাপার রয়েছে। আমরা ওখান থেকে মঞ্চে আসিনি। যে আমরা একটা বিরতিতে যাব, কিন্তু যে সোশ্যাল রেলেভেন্সের কথা বললেন, আমার কোথায় জানি মনে হয় যে সারা বছর এই সোশ্যাল রেলেভেন্স, বা আমরা যারা টেলিভিশনে কাজ করি, নাটক আপনারা করেন, বিজ্ঞাপন যারা বানান, তারা এই জিনিসটা মাথায় রাখেন, কিন্তু ঈদ যেন আসলে ঈদের ক্রিয়েটিভিটি, কিন্তু বাংলাদেশের রিয়ালিটি ঈদের মধ্যেই 4000 নাটক হচ্ছে, বাংলাদেশের রিয়ালিটি 3টি ভালো সিনেমা ঈদের সময় হচ্ছে, সেখানে মনে হয় যে ঈদের মধ্যে শুধু যেন আনন্দ 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 ভাড়ামো পছন্দ করি। তাহলে সোশ্যাল রেলেভেন্সের জায়গাটা কি একটু আবার ধাক্কা খাচ্ছে না? এটা আমার প্রশ্ন। একটা ছোট্ট বিরতির পরে নিব। ঈদের সিনেমা, ঈদের নাটক, ঈদের বিজ্ঞাপন, আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রা শিরোনাম। সঙ্গে আছেন চিত্রনায়ক শাকিব খান, নায়িকা অপু বিশ্বাস, আছেন গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেডের কান্ট্রি হেড গাউসুল আজম শাওন, আছেন তারিক আনাম খান, টিভি প্রোগ্রামস প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, এবং আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় সৈয়দ সালাউদ্দিন জাকি, চলচ্চিত্র পরিচালক এবং এসএ টেলিভিশনের সিইও। আমরা যে জায়গায় ছিলাম যে কন্টেন্ট সেখানে বক্তব্য নির্ভর, এবং বিজ্ঞাপনও সেখানে কতখানি আমাদেরকে এই সময়ে, ঈদের এই সময়টা বিজ্ঞাপন কতটুকু বিরক্তি তৈরি করে, আর ঈদের সময়কার অনুষ্ঠান মানেই ভাড়ামো। তাহলে সেখানে আসলে কোয়ালিটি, প্রতিযোগিতা, টিকে থাকা, এগুলা কিভাবে হবে? সবার কাছে ছোট ছোট করে সবাই যদি একটু, আমি শুধু একটুখানি ইয়ে করে দিই শাওনের সঙ্গে, সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে বিজ্ঞাপনের কিন্তু ইয়ে চেঞ্জ হয়ে গেছে। আগে, এখন থেকে 20-25 বছর আগে অনেক বেশি আমরা গ্ল্যামার অমুক তমুক দেখে টেকে নেওয়া হতো। ইদানিংকাল সাধারণ মানুষের চেহারা কিন্তু বিজ্ঞাপনের মাঝখানে এসছে, সাধারণ লোকজনের দুঃখ বেদনার কথা কিন্তু আসছে, মায়ের সঙ্গে মিট করা, ছেলে চলে যাওয়া, অনেক কিছু, ইহুদদের নিয়ে নাটক যেটা পারছে, হ্যাঁ, কিন্তু নাটক কিন্তু সেটা বুঝছে কিন্তু মানুষ। ইটস এ ক্রেডিট টু দ্যাট, মানে অ্যাড মেকার্স বা যারা এখন ক্রিয়েটিভ করছেন তাদের তো অবশ্যই ক্রেডিট দিতে হবে। বিজ্ঞাপন দেখতে মানুষ পছন্দ করে, বিজ্ঞাপনের ভাষাও পরিবর্তন হয়ে গেছে, সাধারণ মানুষের অনেক কথা চলে এসছে এখন ওই জায়গায়। ওই টিপিক্যাল গ্ল্যামারের কনসেপ্ট এখন কিন্তু কিছু কিছু বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন দেখতে পছন্দ করে, কিন্তু কত বেশি বিজ্ঞাপন দেখতে, যত ভালোই হোক, যত মানে টাচি হোক না কেন, যে কত বেশি বার মানুষ তো ফ্রিকোয়েন্সি দেখে বিরক্তি। এটা তো আসলে কমিউনিকেশনেও একটা গ্রামার আছে, একটা স্ট্র্যাটেজি আছে। সালাউদ্দিন জাকি, আপনি কি এটাকে একটু, বিজ্ঞাপন ফ্যাটিগের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একেবারে ইয়ে হয়ে যেতে পারে, মানুষ নেগেটিভ হয়ে যেতে পারে। যেটা বললে, যে তারা যেটা বললো যে আসলে বিজ্ঞাপনও কিন্তু টেকনোলজিকে লুফে নিয়েছে, আর জীবনের অনেক কাছাকাছি বেশ কিছু বিজ্ঞাপন আছে। আমরা তো ভেবেই করতে হয় এগুলো, না সেই টার্গেটটা চিন্তা করে করা হচ্ছে, ডেফিনেটলি আছে। ওই যে মডেল মানে একেবারে ফেসটাকে কেক বানিয়ে চলে, হ্যাঁ, ইয়েস। আমার প্রশ্ন ছিল যে ভালো বিজ্ঞাপনটা সাকিব ভাইয়ের পাশে মানে বসে আছে, যে আমরা ভালো, মাঝে মাঝে সব হয় আপনি যদি এই প্রশ্নের উত্তর দেন যে ভালো বিজ্ঞাপন, ঠিক আছে, মডেল নির্ভর নয়, খুবই টাচি, জীবনের কাছাকাছি, কিন্তু কতবার একটা, মানে আপনি একটা নাটক দেখতে বসেছেন বা সাকিব খানকে দেখতে বসছেন, কিন্তু আপনি প্রতি সেকেন্ডে আপনি কথার কথা গ্রামের ফোন দিয়ে দিচ্ছেন, তাহলে কখনোই কাজ হয় না। তাইলে কাজ, এটা থেকে কাজ হয় নাকি অকাজ হয়? আমার আসলে আই এগ্রি উইথ ইউ, আমার কিন্তু কোনো ডিসএগ্রিমেন্ট নাই। আচ্ছা, সো এখানে আমি কোনো ডিবেট করার কোনো স্কোপই নেই আমাদের কারো। কিন্তু বিষয়টা হচ্ছে, এটা যখন হচ্ছে সেটা কেন হচ্ছে, কিংবা যেন না হয় তার জন্য কে রেসপন্সিবল,
কিংবা না হতে হলে কি হতে হবে, সেটা একটা আলাদাই ডিসকাশন। ওটা মনে হয় না এই শেষ আর্ধে সেই প্রোগ্রামে এটা আলোচনা করা তাহলে যায়। আমরা একটা ঈদের প্রোগ্রাম এভাবে আসলে ডিজাইন করতে পারি যে সারা দিন ধরে এগুলো নিয়েই হোক আলোচনা, তাহলে অন্তত কমপ্লিট একটা জায়গায় যেতে পারবো, তাই তো? মানে ওটা একটা আমার কাছে মনে হয় যে ডিসিশনস নিতে হবে, মানে উই হ্যাভ টু স্টার্ট সামওয়্যার, উই হ্যাভ টু স্টার্ট সেইং নো। এটা একটা নতুন কালচার, কিন্তু আমাদের মিডিওক্রিটি থেকে বের হতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে ঠিক আছে আমি আসলে কোথায় গিয়ে বলবো যে না আর না, আগে থামতে তো হবে। কারণ আলটিমেটলি যদি ইন্ডাস্ট্রি না থাকে তখন আমরা কোথায় থাকবো, বিজ্ঞাপনী কোথায় চলবে, নাটকই কোথায় চলবে? তাহলে আমরা আসলে ঠিকভাবে থামতেও জানি না, না, ঠিক জায়গায় থামতেও জানি না। থামতে জানতে শিখতে হবে, তারপরে আমাদের এক ধরনের পলিসির ইমপ্লিকেশন লাগবে, সেলফ রেগুলেটরি একটা প্রসেস লাগবে, যেখানে চ্যানেলগুলো এক জায়গায় একমত হবে যে না এর বেশি এরকম বেশি আমরা করবো না কেউ। আমারও একমত হওয়া দরকার তো আমারও একমত। সাকিব, আমার তো আসলে সবার কথা শুনে যেটা মনে হলো যে টেলিভিশন ইন্ডাস্ট্রির সমস্যাটা আসলে অনেক বেশি, অনেক প্রকট একটা সমস্যার মধ্য দিয়ে তারা পার করছে দিন। আর আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, আমার কাছে যেটা মনে হয় অ্যাজ এ ভিউয়ার্স, যে আপনি যদি বাংলাদেশের বিনোদন চ্যানেলের দিকে তাকান, যে আপনি বিনোদিত হবেন চ্যানেল দেখে, মুগ্ধ হবেন চ্যানেলের প্রোগ্রাম দেখে, বিনোদন চ্যানেল আমরা যেটা বলি, আপনি কিন্তু হাতে গুনতে হবে বিনোদন চ্যানেল। ফাইন, আপনি যদি পার্শ্ববর্তী দেশের দিকে তাকান, যে যদি কাউকে একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন পার্শ্ববর্তী দেশের নিউজ চ্যানেলের সংখ্যা কত বলেন, তার কিন্তু সেম গুনতে হবে যে নিউজ চ্যানেল, এনডিটিভি, জি নিউজ, একটা দুটো নাম গুনতে হবে, চিন্তায় পড়ে যাবে। বাট এখানের চিত্র কিন্তু উল্টোটা, এখানে একটা চ্যানেল নিউজও দেখাচ্ছে, প্রতি ঘন্টার নিউজ দেখাচ্ছে, নিউজের বিশ্লেষণ দেখাচ্ছে। একটা নিউজ সকালে আমার এক মন্ত্রী মহোদয়ের, একজন তথ্যমন্ত্রী মহোদয়ের একটা চ্যানেল উদ্বোধনীতে তার একটা কথা আমার খুব ভালো লেগেছিল, তৎকালীন তথ্যমন্ত্রী মহোদয়, যে ভাই আপনারা আসলে বিষয়টা এমন করেন যে আজকে সকালবেলা আমি যে প্রেস কনফারেন্সটা করব, কালকে সকালবেলা অফিসে গিয়ে যেন আমি আবার সেটা না দেখি। আপনারা নতুন নতুন কিছু করবেন, মানুষকে আকৃষ্ট করবেন। তা আমার কাছে মনে হয় যে আমাদের এখানে পিছিয়ে পড়ার পেছনে যে টিভি চ্যানেলগুলোতে বিনোদনের খুব অভাব, ঘন্টায় ঘন্টায় মানে আপনি বলছেন যে বিনোদন চ্যানেল বা মিক্স চ্যানেল বলছি, সেখানে আবার নিউজও দেখাচ্ছে, সেখানে অনেকের যুক্তি আছে যে নিউজটা যখন নাকি বিনোদনের মানে বিনোদনেরও চেয়ে বেশি হয়ে যায়, তখন এইটাও তো ছাড় দিতে চায় না অনেকে। ফাইন, এটা আমার নিউজ চ্যানেল, আচ্ছা, এটা আমার বিনোদন চ্যানেল, ফাইন, আমার বিনোদন চ্যানেল, আমার সিনেমা চ্যানেল, আমার স্পোর্টস চ্যানেল, স্পোর্টস চ্যানেল, এরকম আমার মনে হয় যে উচিত। সেটা তখন গিয়ে কি হবে, আমার মনে হয় তখন গিয়ে তারা হচ্ছে কোয়ালিটির দিকটা চিন্তা করতে পারবে যে ফাইন, আমি এখন আমার যেহেতু আমার একটা বিনোদন চ্যানেল, আমি হচ্ছে বিনোদন মানে আমার ভালো নাটক, ভালো টেলিফিল্ম, ভালো সিনেমা, ভালো বিষয়গুলোকে আমাকে প্রমোট করতে হবে, এরকম একটা বিষয় হয়তো হবে, বা মানুষ হয়তো ফিল করবে যে এই চ্যানেলটা হচ্ছে আমি সিনেমা দেখবো, নাটক দেখবো, এই চ্যানেলটা দেখলে আমি বিনোদন পাবো আমি ভরপুর। আর এই চ্যানেলটা হচ্ছে আমার নিউজ দেখার দরকার, আমি এই চ্যানেলটা নিউজ দেখবো, আমি দেশের সারাদিনের নিউজ, আমি ঘন্টার নিউজ কি হলো আপডেট সারাক্ষণ দেখতে পাবো। এমন একটা আমার মনে হয় সেপারেশন করার দরকার, আমার ব্যক্তিগত ভিউয়ার্স হিসেবে যেটা মনে হয়। আর কোয়ালিটির দিক থেকে তো আমি অবশ্যই বলবো যে এখন সংখ্যা বেড়েছে নাটকের, 4000 হয়েছে, সামনে হয়তো 10,000 হয়ে যাবে, বাট কোয়ালিটি কিন্তু আমার মনে হবে 4000 থেকে 10টা গুনতেই অনেক প্রবলেম, অনেক কষ্ট হবে। সেই সেন্সে আমাদের সিনেমার দিকে যদি আমরা তাকাই, আমাদের সিনেমা ঈদকে টার্গেট করে হয় হচ্ছে একটি মাত্র কারণে, এখন স্পেশালি এখন বড় সিনেমাগুলো শুধু ঈদকে টার্গেট করে বা কোনো ফেস্টিভ্যাল ডেকে টার্গেট করে, এই জন্য আমাদের এই রাজনৈতিক ডিজাস্টার গুলোর কারণে। আপনারা দেখবেন যে সাধারণ সময় মাঝে মাঝে এমন হয় যে লাগাতার 7 মাস 8 মাস 1 বছর এমন একটা পরিস্থিতি মানে তৈরি হয় গোটা দেশে, তখন কিন্তু মানুষের সাধারণ পিপল, আমাদের মতো সাধারণ পিপলের মনে কিন্তু তখন আর শান্তি থাকে না, একটা অশান্তি বিরাজ করে। আপনার সিনেমা হলে যাওয়ার যে একটা ইনসিকিউরেট একটা ফিল হয় তখন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ঈদটাকে মানুষ ফিল করে যে এই সময়টায় কোনো রাজনৈতিক এই ডিজাস্টার, এই উত্তেজনাটা থাকবে না, শিথিল থাকবে, আমরা ভাই সবাই ফেস্টিভ মুডে থাকবে, সবাই যাবে দেখবে। আপনি পার্শ্ববর্তী দেশে গিয়ে দেখলে দেখা যাবে যে এইরকম ডিজাস্টার আমার মনে হয় আমরা সকলেই জানি যে নেই, এরকম হয় না। আমাদের প্রথমে আগে দেশ ঠিক হতে হবে,
তাহলেই আমাদের দেশের সিনেমা বলেন, দেশের সাংস্কৃতিক অন্যান্য মাধ্যমগুলো কিন্তু অনেক ডেভেলপ হবে। মানুষের মনে যদি শান্তিই না থাকে, তাহলে সিনেমাই বা সে কি করে দেখবে, ভালো গানই বা কি করে শুনবে, তার তখন কিছুই ভালো লাগবে না। তাহলে আমরা বোধহয় শান্তির ব্যাপারে একমত হতে পারি নাকি? ঠিক আছে, অবশ্যই। অপু কি কিছু বলবেন? আমরা একেবারে সময়ের শেষ আসলে জায়গায়। এখানে সব গুণী মানুষ সবাই তো সবকিছু বলেই দিয়েছেন, তবে আমি এইটুকু একটা কথা বলবো, যেহেতু সবসময় পাশের দেশ চলে আসছে, সেক্ষেত্রে বলবো যে টিভি চ্যানেলগুলো যেগুলা আমরা নিজেরা অনেক সময় আমরা নিজেরাও নিজেদের টিভি দেখতে গিয়ে চেঞ্জ করে ফেলি। কারণটা একটাই, এই যে বিজ্ঞাপন ব্যাপারগুলা। আমার মনে হয় যে বিজ্ঞাপন স্পন্সর হওয়া উচিত পার্টিকুলার, এবং সেটাকে একবার দেখানো উচিত। প্রত্যেক জায়গায় বারে বারে একবার বিজ্ঞাপন দেখে টাইম ওয়েস্ট না করে, আমার মনে হয় যে এরকম স্পন্সর হলে তখন যেটা আমরা পাশের দেশের ইয়েগুলোতে হয় যে মানে দায়িত্বটা কিন্তু যারা বিজ্ঞাপন দিচ্ছেন তাদেরও আছে, Right, যেন নাকি right. আমাদের এই ইন্ডাস্ট্রি, আমাদের ছেলেমেয়েরা যে Right, কাজগুলো right, করছে হ্যাঁ, যাতে হ্যাঁ। নাকি দেখে, দেখি, অন্তত হ্যাঁ। বিজ্ঞাপনের আমাদেরকে অজুহাতে চলে না এত যায়। সুন্দর বিজ্ঞাপন বানাচ্ছেন, তারপরে এত সুন্দর নাটক বানাচ্ছেন, যতটুকু তাদের তো পরিশ্রমেরই একটা ফল। তো আমার মনে হয় যে এগুলো আমরা কেন নষ্ট করব শুধু শুধু এক জিনিসকে বারবার দেখিয়ে। তো এটা আমাদের মনে হয় খুব সেন্সে নেওয়া উচিত, যেটা আমরা এখন সিনেমার ক্ষেত্রে নিচ্ছি, যে সিনেমা সত্যি দিদি এবার যেমন 3টে রিলিজ হচ্ছে, আমার মনে হয় সামনে ঈদে 2টো হবে, তারপরে এই দিকে হয়তোবা একটাই বড় ছবি রিলিজ হবে। তো আমার কাছে মনে হয় যে সত্যি এটা আমার সবারই সচেতন হওয়া উচিত এই ব্যাপারগুলো। তারিক ভাই একেবারে হ্যাঁ, আমি শুধু ছোট্ট এই করে বলি যে করে, এক line, সাকিব জি। যে কথাগুলো বললো সেটা তো দেখে মনে হচ্ছে তো একদম লিডারের মতো হয়ে যাচ্ছে আমাদের অসম্ভব সুন্দর কথা বলে ফেলেছে। সুন্দর কথা বলেছে। হ্যাঁ, আসলে রিলেটেড এই যে সোশ্যাল রিলেভেন্সের কথা বলছি, আপনি এগুলোকে অস্বীকার করতে আমরা পারবো না। আমার শুধু আপনার কাছে যেটা বলা আছে, টেলিভিশন চ্যানেলগুলোকে দায়িত্বটা এড়াতে পারে। আপনাদের প্রথমে 1 লাইন ছিল, তারপরে এখন 2 লাইন, তারপর 3 লাইন বা 4 লাইন হয়ে গেছে যখন শেয়ারের জিনিসপত্র হয়। স্ক্রিনটা ছোট হতে হতে মোটামুটি এটা একজনের মুখের মধ্যে চলে আসবে আর কি, যে অবস্থা দাঁড়িয়েছে এখন। তা আপনি বিজ্ঞাপনেরও দোষ দিচ্ছেন, এদিকে পপ আপ, ওদিকে অমুক, নাটক দেখবে কি মানুষ? এই কথাটা সত্যি অদ্ভুত একটা অবস্থার মধ্যে আছে। আমি তো বিজ্ঞাপনের মাঝখানে না, বিজ্ঞাপনটা কিন্তু আপনার বুঝে গেছেন যে বিজ্ঞাপন দেখলে মানুষ বিরক্ত হয়, সুতরাং স্ক্রল দিয়ে এই জায়গাটা কি ফোটে, ওই দিকটা কি ফোটে, এদিকে আমি একটু যোগ করতে চাই। একজন নামকরা রাজনীতিবিদ তিনি আমাদেরকে বলেছিলেন যে আমি যখন নাকি কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছি বা আমার ছবি যখন দেখাচ্ছ, এখানে একটা কাপ উঠে যায়, লুঙ্গি উঠে যায়, এটা যদি দেখাও তাহলে আমারটা তোমরা নিবা না। তো এটা তো মানে ওনারাই অবজেকশনই এবং ওই পার্টিকুলার ব্র্যান্ডের নাম ধরে বলেছে। আমরা কিন্তু ওই ব্র্যান্ডের মানে ওনাদের যে ডিমান্ড অনুযায়ী আমরা বিজ্ঞাপনটা আমরা পরে নেইনি, আমরা ওটা বন্ধ করতে হয়েছিল। তার মানে এই ব্যাপারটা দরকার, আসলে আপনাদেরকে হান্টিং করা দরকার, এই তো করব না। দরকার মানে ওনাদেরকে জানিয়েছি, খুব ভালো ব্র্যান্ড। এই যে আপনি বলেছেন পাশের দেশের সঙ্গে পট করে তুলনা করি, আপনি দেখবেন যেগুলো এন্টারটেইনিং চ্যানেল আছে সেখানে তো এই জাতীয় জিনিসপত্র নাই, নাই, হ্যাঁ, একদমই নেই। আসলে গায়ের উপরে মাঝে লুঙ্গি, যেটা আছে ওদের প্রোডাকশন কিছু আসে, যেটা চলছে সেটা সারাদিন রিলেটেডই চলে কথাটা আসে। সত্যি করেই বলেছে। আমি আসলে আমার একটা শেষ লার্নিং করবো, প্রসেসের মধ্যে দিয়ে গেলাম এতটার সময়। একটা সংযোগ হলো ওদের সঙ্গে। আমি চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছি, যদিও আমি চলচ্চিত্রের মানুষ, কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছি দীর্ঘদিন। তো ওখান থেকে যেটা সাকিব একটা সুন্দর কথা বলেছেন, যেটা হলো যে স্পেশালাইজেশনের প্রশ্নটি এসে যাবেই, মানুষের সিলেক্টিভিটি যেটা আর কি, সেটা সুযোগটা করে দিতে হবে। আমি কি নিউজ দেখবো নাকি বিনোদন দেখবো, নাকি বিজ্ঞাপন বিনোদন দেখবো, করতে নাকি বিজ্ঞাপন না, দেখবো। বিজ্ঞাপন কিন্তু একটা পার্ট, মানে আমরা বিজ্ঞাপন বিরোধী ভূমিকা। যে আমি এত তারিখের এই চ্যানেলে এই প্রোগ্রামটা দেখবো, দেখবো। এই কথা কেউ বলতে পারবে না। রাইট। আমি যেমন আজকে নিউজ দেখবো, যখন তখন আমি এটিএন নিউজ দেখছি। এখন আমি যখন এটিএন নিউজের সিনেমা দেখবো, নাটক দেখবো, তখন কিন্তু আমি অবাক হব। এটা একটু অন্যরকম হয়ে যাবে। এটা news তো আরেকটা জিনিস যেটা কথা থেকে বেরিয়ে আসছে, সেটা হলো ফিল্মের যদি কথা বলি, চলচ্চিত্রের যদি কথা বলি, তাহলে দর্শককে ফিরিয়ে আনতে হবে। একটা তো আমরা হারিয়েছি, দর্শক হারিয়েছি বিভিন্ন কারণে, বিভিন্ন সময় আমরা হারিয়েছি। তো সেটাকে আনতে হলে দেখা যাচ্ছে যে এখন আমাদের গ্ল্যামার নায়িকারাও চিন্তা করছেন, একটা প্লাস পয়েন্ট আমি বলবো। তার একটু অবশ্যই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছে, মঞ্চ নাটকের মানুষ, সুতরাং তার চিন্তা ভাবনা এবং আমাদের চিন্তা ভাবনা। জাকির ভাই, আমরা মানে শেষ করব, কারণ এখন বিজ্ঞাপন বিরতি নয়, এখন নিউজের বিরতি। যারা নিউজ দেখতে চান তারা কিন্তু ঠিক 11টায় নিউজটাই দেখতে চান। আচ্ছা ঠিক আছে, এই চ্যানেল থেকে তো কোন চ্যানেলে যাবো, এখানে তো ঘুরে ঘুরে কিন্তু আমি সেই গ্রামীণ ফোন, বাংলা লিংক, এয়ারটেল কি তমুক বিজ্ঞাপনই কিন্তু দেখছি, কোনো মতে আমাকে হাতে দিচ্ছে না।
আমাদের জন্য সমস্যা হচ্ছে যে এইটা যে লোকাল চ্যানেল থেকে শিফট করে যখন অন্য জায়গায় চলে যাচ্ছে, এক্স্যাক্টলি আমরা সেটাই বলছি যে সীমানা ছাড়িয়ে যাচ্ছে। সীমানা ছাড়িয়ে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি আমি বলি সেটা হচ্ছে যে আমাদের এখানে নর্মাল ভিউয়ারশিপ হচ্ছে জাস্ট 28% জি। টু 30%। হ্যাঁ। এইটা ঈদের সময় +5, 7, 10 এরকম হয়, তার বেশি কিন্তু হয় না। এটা একটু মানে ভয়াবহ। যতই হইচই করি, 4000 নাটক হলেও এটা 30-এর উপরে উঠবে না। আরেকটা ইদানিং কালে যেটা খুব ইয়ে হয়েছে, আপনি যেহেতু আপনি আমাকে বলছেন প্রডিউসার অ্যাসোসিয়েশন আমি সাধারণ সম্পাদক, প্রডিউসারদের কাজকর্ম এখন কমে গেছে। এখন মোটামুটি মার্কেটিং বা যারা এখানে বাইং করেন, মিডিয়া বাইং, জি। তারাই এখানে মূল কন্ট্রোলে চলে গেছে। এটা আমি ওর সঙ্গে তারাই বলছেন যে অমুক নাটক হবে, অমুক নাটক হবে, এই জায়গায় হবে এবং রেটটা এটা হবে। এক ধরনের সিন্ডিকেশন হয়ে গেছে মনে। আপনি মানে হলো যেমন নাটকের ধরেন জায়গা এখানে থেকে আগে বলে- নাটক হতো 3 লাখ টাকায়, কথার কথা একটা সিঙ্গেল নাটক, সেইটা এখন মিডিয়া বাইং যারা করছেন তারা মোটামুটি 10%, 15% তাদের জন্য রেখে দিচ্ছে। তার নাটকের পয়সা কিন্তু আরো কমে যাচ্ছে, যার ফলে হচ্ছে কি কোয়ালিটিতে প্রচন্ড কম্প্রোমাইজ হচ্ছে। জি। আমার 3 দিনের নাটক অবশ্যই 2 দিনের মধ্যে নামাতে হবে, যে কোনো প্রকার নামাতে হবে। তারেকের সময় পুরোপুরি একমত। একটা চ্যানেল আমি দেখছি, এখানে দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমরা ভিকটিম হয়ে যাচ্ছি একটা সিন্ডিকেশনের। জি। তো এটা আমি যারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে তাদের তো আমি ব্লেম করতে পারি না। আমরা আমাদের নিজেদের পথটার মধ্যে এক ধরনের খুঁড়ে গর্ত করে দিচ্ছি, যার ভিতরে আমাদের পাটা পড়ে যাচ্ছে। এটা আমি চ্যানেলের একজন হয়ে বলছি। এবং আমার মনে হয় যে কোয়ালিটি ভীষণভাবে সাফার করছে। আমি বসতে পারি না যে নাটকগুলো প্রিভিউতে, যখন বিটিভিতে ছিলাম প্রচুর নাটক আসতো, আমি আর মুস্তাফা কামাল সৈয়দ বসে বসে ঘন্টার পর ঘন্টা নাটক দেখেছি, টায়ার্ড হইনি। কিন্তু আজকে আমি 3-4টা নাটক দেখার পর শাকিব অপু আমি একদম বিরক্ত হয়ে উঠে যাই। কারণ কি ওই কোনো প্রশ্নই নেই, বাজেটটাও কমিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে 1,80,000 টাকার ছবি নাটক করে দিতে হবে। একটু একটা অসম্ভব রকম একটা টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে। তো তার কাজটা কি নামিয়ে দেওয়া, এই শব্দটি কিন্তু এসে গেছে। এটার সঙ্গে আরেকটা জিনিস হয়েছে, এখনো কিন্তু অনেক নাটক নামে নেই, এটা যেগুলো দেখানো হবে। সমস্যা হচ্ছে যে জি। এটার সঙ্গে কিন্তু সস্তা হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আপনি দেখবেন লাস্ট 5 ইয়ার্স এর ট্রেন্ড যদি নেন, লাইট কমেডি, চিপ কমেডির দিকে মানুষ চলে, মানে আমাদের মেকারও চলে গেছে দেখে। এটা খুব খাচ্ছে আর কি সেই হিসাবে। খাচ্ছে সেই হিসাবে এটা খায় বেশি। না, কিন্তু শুধু সেটা কেন, সিনেমার মানে- ক্ষেত্রেও তো শাকিব খানের ছবির বাজেটের ব্যাপারটা আলাদা রকমের, আমি শিওর। অবশ্যই। জেনারেলি যেসব ছবি হচ্ছে আমি তো জানি খবর না কিছু করে কি হচ্ছে এগুলো। তো মানে ওইটাকে সিনেমা হয় নাকি? 30 লাখ টাকা 40 লাখ টাকা সিনেমা কি করে হয় আমি বুঝতে পারছি না, পারি না। আমি একটু আমার বোনটার কাছে আমি একটু অপুর কাছে শুনতে চাই। বলো হে ভাই। তাই না? আসলে এই যে কি খাচ্ছে কি খাচ্ছে না, আসলে- সেটা নিয়ে একজন অভিনেত্রী হিসেবে আসলে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমাদের সিনেমার যেটা ভাইয়া বললেন যে 40 লাখ টাকার, আসলে 40 লাখ টাকা কি করে সম্ভব? আমরা তো নিজেরাও যদি প্রত্যেক মাসে চলতে চাই, সেক্ষেত্রেও তো আমাদের 1 লাখ টাকা কোন দিক দিয়ে খরচ হয়ে যায় নিজেরাও বুঝতে পারি না। তো সেক্ষেত্রে একটা প্রোডাকশনে বিভিন্ন লোক থাকে, বিভিন্ন সেক্টর থাকে, সেই সেক্টরকে সবকিছু দেওয়ার পর একটা কি করে ভালো একটা প্রোডাক্ট তৈরি করে, এটা আসলে আমারও মাথায় ঢোকে না। তবে খাচ্ছে সিনেমা। আসলে সিনেমাটাকে মানে খাওয়ানোর জন্য কি কি করা তারেক হচ্ছে? ভাইয়ের নামটা উচ্চারণ করতে পারি, কারণ আমাদের সঙ্গেই তার বেড়ে ওঠা। তাদের একটা স্ট্র্যাটেজি ছিল। আজকে যে জিনিসটা সাকিব বলছে, অপু বলছে যে না ঠিক আছে একটা ছবি যাক, এবং রাজা ভাই কিন্তু এই জিনিসটি খুব শক্তভাবে মেনে চলতেন। কখনোই 5টা ছবি 6টা ছবি উনি দেবেন না। স্ট্র্যাটেজি আমি দেখেছি, আমি ওনার খুব ঘনিষ্ঠ ছিলাম এক সময়। উনি একদম অঙ্কের হিসাবের মতো অঙ্কের হিসাব করে একটা স্ট্যাটিস্টিক্যাল সার্ভে করে ফেলতেন, মেন্টাল ক্যালকুলেশনে কিছু ছবি উনি ডিফার করে ডিলে করিয়ে দিতেন, ডিলে করিয়ে দিয়ে ঠিক আছে এই দুটো আসুক, বাজারে আসুক। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ইন্টেলেক্টও তো লাগবে আসলে, লাগবে, প্রয়োজন। ইন্টেলেক্ট তাহলে what are we talking about? কি কথা বলছেন? আমি যেটা শোটক নিয়ে একটু বলি, এ ধরনের আমি শতক নিয়ে আমি একটু কথা শুনতেই চাই, কারণ নিজেদের ঢাকা, ওই যে বললেন যে আমরা ঠিকঠাক ভাবে এটার প্রচারও করতে পারি না, সেটার পেছনে অনেক সময় একটু ইয়েও থাকে যে আচ্ছা নিজেদেরটাকে এত বলা যায় কিনা। কিন্তু আজকে একটু বলতেই চাই, তারেক আনাম ভাই আছেন শোটকের অন্যতম ক্যারেক্টার, গাউসুল আজম শাওন আছেন, নিজেরটা নিজে বলবেন কিনা আমরা আমাদেরটা একটু বলতে চাই, কিন্তু একটা ছোট্ট বিরতিতেই যাব। প্রিয় দর্শক, আপনারা আছেন আমাদের সঙ্গে ঈদের বিশেষ নিউজ আওয়ার এক্সট্রা। আমরা আজকে যেই বিষয় রেখেছি ঈদের সিনেমা, ঈদের নাটক এবং ঈদের বিজ্ঞাপন। বিরতিতে যাবার আগে তারেক আনাম খান বলতে চেয়েছিলেন শোটক বিষয়। শোটক আবারও যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসে
যুক্ত হয়েছেন তাদের জন্য মনে করিয়ে দিই, এটা এটি নিউজের একটি টেলিফিকশন বলছি আমরা, শো টক। সেখানে কেন্দ্রীয় চরিত্রে তারিক আনাম খান আছেন। এটা ঠিক নাটকও নয়, টক শো নয়, টক শো এবং নাটকের একটি মিশেল। এটা 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 কিন্তু মজা হয়েছে এটা। এটা কিন্তু স্বীকৃত যে টেলিভিশন ইজ এ ভেরি শর্ট লিভড মিডিয়া। এখানে একটু ইরেজ হয়ে যায়, মানুষ এক সপ্তাহ পরে ভুলে যায় যে কি হয়েছে। বিজ্ঞাপনদাতারাও কিন্তু নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে টেলিভিশনে অ্যাপিয়ার করে, এইটা ফ্রি ওইটা ফ্রি সেটা ফ্রি, এই ধরনের স্ট্র্যাটেজি। এই গ্রুপটা হয়ে গেছে পটেনশিয়াল, সো হু উড বি মোর পটেনশিয়াল মানে কাস্টমার্স নাও। তো এটা আছে স্ট্র্যাটেজি হয়, টেলিভিশন কিন্তু সেটাকেই ফলো আপ করে। টেলিভিশনের সঙ্গে সিনেমার কিন্তু ওই জায়গায় খুব বড় একটা পার্থক্য। হ্যাঁ, মানে টেলিভিশন মানে কিন্তু সিনেমা আসবে না, সিনেমার সঙ্গে টেলিভিশন। সিনেমা ইজ এ বিগ, সিনেমা এবং থিয়েটারকে আমি একেবারেই দেখি একেবারে শিল্পের বড় একটা রূপ। বিগ স্ক্রিন ইজ এ বিগ স্ক্রিন থিং। সিনেমা মানুষ টিকিট কেটে সিনেমা হলে যায়, সেখানে লাইট নিভিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে দেখে, তাদের একটা অদ্ভুত একটা একটা এক ধরনের ইনভলভমেন্ট তৈরি হয়। তারা নায়ক নায়িকার সঙ্গে বিভিন্ন ভাবে ইনভলভ হয়ে যায়, টার্গেট করেই যায় যে আমি Absolutely, যাচ্ছি, 2.5 ঘন্টা ওখানে বসেই থাকবো। টেলিভিশন আমাদের কাছে ক্যাজুয়াল মিডিয়া, সুতরাং এখানে বিভিন্ন স্টাফ আসবে, একটা লাইভ ভেনের কিছু আসবে, রিয়ালিটি শো আসবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, আবার সিরিয়াস ভেনের কিছু হবে। শো টক যেটা করেছে সেটা হলো যে এই যে টক শো ইদানিংকালের যে বিশাল একটি ব্যাপক জায়গা, সেইটাকে হঠাৎ করে কয়েকজন লোক টক শো, যেমন আমরা এখন এগ্রি করছি না অনেক কিছু ব্যাপারে, কিন্তু ওখানে সবাই এগ্রি করে গেল যে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, আমি আমাদের সঙ্গে একমত। এটা দিয়ে পুরো একটা স্যাটারিক্যাল একটা জিনিস তৈরি হয়। আমরা নিজেরা এনজয় করেছি, আমি শাওন ছিলাম, আরো ছিল। সো আমার ধারণা দর্শকরা মজা পাবে সেই হিসেবে দেখতে। তো ওইটার ব্যাপারে কিন্তু আপত্তি নেই, কিন্তু যখনই এটার সঙ্গে কোনো সোশ্যাল কানেকশন বা ইস্যু কানেক্টেড না হয় তখন খুব ফালতু হয়ে যায় পুরো জিনিসটা, সেটা আসলে টেকে না দলের বিচার। এই জন্যই বলছিলাম যে আসলে টেলিভিশনে বিভিন্ন রূপ থাকবে এবং সেখানে স্পন্সর সেটা কি করে আসলে সার্ভাইভ করে গেল। যদি ওটাতে তাকান তাহলে দেখবেন যে একদিকে ক্লায়েন্ট আছে যে তার ব্র্যান্ড বিক্রি করতে চায়, আর একদিকে এজেন্সি আছে যারা ভাবছে, লিখছে, তারপর ফিল্ম মেকাররা তালিকাগুলো বানান, কিংবা অমিতাভরা বানায়, ফারুকিরা বানায়, কিংবা যারাই বানায়, মেজবা রহমান সুমন বানায়, আদনানরা বানায়, পিপলুরা বানায়। সো ওরা যখন আবার বানাচ্ছে আবার সেটাকে সুপারভিশন করে এটাকে বেরিয়ে আসছে, ওটার যে স্টুডিও প্রোডাকশন যে প্রসেসটা, ওটাকে যদি আমরা একটু ফলো করি তাহলে দেখতে পাবো ওখানে কিন্তু ইন্টারেস্টিং কাজকর্ম হয়। আমি এটাতে ইনভলভ বলে আমি জানি, আমি বিজ্ঞাপন বানাই, গ্রামীণ ফোনের কাজগুলো সব করি আমরা। দেখেন দেখবেন যে প্রোডাকশনের কোয়ালিটি কিন্তু অনেক টাকা, আপনি বলতে পারেন যেখানে অনেক টাকা লোক নিয়ে আছে, তো সেই টাকাটা তো ব্যবসায়ী অংশ, ও তো লোকসান করে গ্রামীণ ফোন আমাকে টাকা দেয় না, গ্রামীণ ফোন তো হয়তো পয়সা বানায় আসলে। কিন্তু পৃথিবী জুড়ে কিন্তু বিজ্ঞাপনের আরেকটা ফর্ম কিন্তু এখন সিনেমার ফর্মে বিজ্ঞাপন হয়। একটা বড় সিনেমার মধ্যে দিয়েও কিন্তু বিজ্ঞাপনের গল্প বলে ফেলা যায় সাটলি, খুব লাউড না হয়ে, যেটা উনি বলছিলেন। কিংবা নাটকে বিভিন্ন ভাবে দেখা যায় বিউটিফুলি। তারপর টিভির কথা যখনই বলি তখন দেখবেন শুধু নাটকের কথা বলি, আর কিচ্ছু কথা বলি না। অথবা রিয়ালিটি শো, গেম শোজ, অ্যাডভেঞ্চার শোজ, এগুলো কিন্তু পৃথিবী জুড়ে একটা নন ফিকশন ইজ আ বিগ সেগমেন্ট। আমাদের এখানে অনেক ছোট্ট, বিকজ নাটক বানানো সহজ, কেউ কেউ বানাচ্ছে না, সব মিলিয়ে তো ক্রিয়েটিভ ক্রাইসিস আসলে এটা বড় একটা। কিন্তু নন ফিকশনের কথা যখন বলছি, মানে ওকে নাটক সহজ, এবং যারা মিডিয়া বাই করে তাদের কাছেও তো নাটকই আসলে মুখস্থ একটা জিনিস, তারা নাটক চেনে আর কিছু চেনে না। নন ফিকশনকে চেনে তারা, ভালো একটা ডকুমেন্টারি নিয়ে কি তাদের কাছে যাওয়া যায়? অথবা না আমি বলছি যে নন ফিকশনের মানে অন্য অনেক কিছু আছে, সেটা নিয়ে প্রথমেই তারা তাদের প্রোডাক্টটা একজনের, ধরেন আমি যদি শো টকের কথা বলি, আমরা একটা সিরিয়াস কিন্তু হালকা মোডে করছি, সেটাকে বলবে যে এটা তো একটা টক শো নিয়ে স্যাটার অমুক, এটা নিয়ে কেন যাব, নায়ক নায়িকার প্রেম ভালোবাসা লাগবে। তো এটাও তো মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেট। তাহলে মাইন্ডসেট থাকলে আপনি ভালো জিনিসও কিভাবে বানাবেন? না, কিন্তু সবসময় সব জায়গায় না। ইলেকট্রনিক মাধ্যমে কিন্তু দায়িত্ব ছিল একটা, যে এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা। আমি ফিল্ম যখন আমরা চলচ্চিত্রের কথা যদি বলি, চলচ্চিত্রের যে লগ্নি প্রপোর্শনেটলি যদি দেখি, ইলেকট্রনিক মাধ্যমের লগ্নি তো কম একটা নাটক করতে গেলে, বা ওই ইভেন্ট বা ওই ধরনের করতে গেলে ইনভেস্টমেন্ট কম। সেক্ষেত্রে একটা দায়িত্বের মধ্যে পড়ে যাওয়া। আমি পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং এর কথা বলবো না, বিটিভি বা এদের মতো, যে পাবলিক সার্ভিসের জন্য আমি করে যাব, তা নয়, কিন্তু এটা চেঞ্জ করার দায়িত্ব ছিল এই চ্যানেলগুলোর। কিন্তু কোন রকম নীতিমালা বা কোনো গাইডলাইন না থাকার কারণে আমার যেটা অবজারভেশন, আজকে কেমন একটা দিশাহারা ভাবে এগোচ্ছে, এবং একটা বড় সেক্টর মিস করছে। কিন্তু যেটা সোহান সাহেব যেটা তুলে ধরলেন আর কি, আমরা কিন্তু ওই জায়গাটা ভীষণভাবে মিস করছি। আর ওপর কথা থেকে আমি একটা কথা বলবো,
এই যে খাওয়ার কথাটাতে যদি চলে যাবো বলছিল যে 30-40 লাখ টাকা নিয়ে এসে হয়ে যাচ্ছে, একটা প্রবণতা ছিল। আমি এফডিসি তে মৌকা ধরে নিয়ে এসছে, ওইটাও মুভি তো খাওয়ার জন্যই তো। কি হতো, আমি ছোট্ট করে বলি, আমি আলাদাভাবে কথা বলতাম, প্রডিউসার ধরে নিয়ে এসছে, প্রডিউসার এসছে, তো আমি বন্ধু হারিয়েছি, এভাবে অনেক বন্ধু হারিয়েছি, ধরে নিয়ে এসছে, দোস্ত একটু দেখো ছবি করব। তো বন্ধুকে বের করে দিয়ে আমি কিছুক্ষণ কথা বললাম। কি বলেছে তোমাকে? আমাকে তো সাবানার বাসা নিয়ে গেছিল, সাবানা আমাকে 1 কাপ চা খেয়েছে, ব্যাস হয়ে গেল। এইভাবে এসছে কিছু, কিন্তু তারপরেও এক ধরনের একটা সিরিয়াসনেস ছিল, একটা রিসার্চ ছিল, এবং যারা স্টারডাম পেয়েছেন আজকে সাকিবের আগে, অপুর আগে যারা পেয়েছে, যারা পেয়েছেন, আমি চ্যানেল এটা সমন্বিতভাবেই কাজগুলো করতে হবে। সেখানে অবশ্যই চ্যানেলেরও একটা ইয়ে থাকতে হবে যে আমি কোন জায়গায়। আপনার রিসেন্টলি অনেক চ্যানেল দেখছি যারা কিন্তু গেমকে নিয়ে চলেছে, তারা কিন্তু ইউথকে নিয়ে চলার চেষ্টা করছে। ইটস ওয়েল টার্গেটেড আই থিঙ্ক। আমাদের অনেক চ্যানেল আছে যেখান থেকে লোগো উঠিয়ে দিলে বোঝা যাবে না এটা আসলে কোন চ্যানেল দেখছে। অনেক চ্যানেল, জি। এক চ্যানেলতে সার্ফিং করলে পরে বোঝা মুশকিল যে কোনটাতে আছি এখন, কোনটা চ্যানেল টু চ্যানেলের ডিফারেন্সিয়েশন কোথায় হবে এই ব্যাপারে যেটা আন্ডারস্ট্যান্ডিং চাই। এটা ডিরেক্টের বিষয় কিন্তু, যে আপনি মানে স্টার প্লাস দেখবেন গত 4 বছর ধরে শুধুমাত্র ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে, খুবই পরিষ্কার, সিঙ্গেল মাইন্ডেডনেস, যত সব ওমেন এম্পাওয়ারমেন্ট। আমাদের চরিত্র দাঁড় করাবার ব্যাপারটা সেটা হচ্ছে না। ওদের যখন মানে ইয়েগুলো হয়, প্রোগ্রামগুলো হয়, সাজানো হয়, তখন দেখা যেতে সেম ক্যারেক্টার নিয়ে কিন্তু যাচ্ছে। এটা নাটকের ক্ষেত্রে আমি দেখি, বোঝা যাচ্ছে যে তখন হয় কি যে আমরা কিন্তু ওই প্রোগ্রামে গিয়ে যে তারা বসে আছে, আমরা বলতে পারছি ও আচ্ছা ওই নাটকের হিরোইন এটা বা ওই ক্যারেক্টার প্লে করছে, তো ওরা এটাকে ক্যারি করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে ওদের চ্যানেলে মৌলিক প্রোগ্রামের সংখ্যা উইক যদি সপ্তাহ যদি ধরেন, আমাদের চেয়ে অনেক কম অনুষ্ঠান দেখায় কিন্তু অনেক কম, হাতে আর আমাদের এখানে হাজার হাজার প্রোগ্রাম, কেউ কিছু দেখছে না। ওরা সবাই 30টা প্রোগ্রাম দেখায় উইকলি, সবাই দেখছে। হ্যাঁ, তার মানে কোথায় হিসাবে একটা গন্ডগোল তো আছে কোথাও না। মানে অঙ্কটা হয়তো আমরা বুঝে উঠতে পারিনি, অথবা অন্যরা 2-1টি চ্যানেল অঙ্ক করে এটাকে। সেই ক্ষেত্রে আমি দিদি ফার্স্ট একটা কোশ্চেন করেছিলেন আপনি যে আমাদের সিনেমা এবার 3টে কেন, যার কারণে কিন্তু দর্শক দেখবেন যে 3টে ছবি এখন ভিন্ন ভাবে। একটা কি যে লাভ ম্যারেজ, মানে আপনারা কি এটা কি বোঝাপড়ার মাধ্যমে যে আমার আমরা এবার মনে হয় আমি এই কথার মানে কথার সাথেই যুক্ত হয়ে বলছি যে এই যেমন এখন কিন্তু দর্শক বুঝে গেছে যে ঈদে 3টে ছবি হচ্ছে, কে সাকিব অপু লাভ ম্যারেজ, তারপরে অগ্নি 2-তে একজন জোড়া আছেন, তারপর আরেকটা সিনেমা রিলিজ হচ্ছে পদ্মপাতার জল, ওটাতে একটা জোড়া আছেন। তো সেক্ষেত্রে হয় কি অডিয়েন্স কিন্তু যার যেটা পছন্দ বেছে নিতে পারছে, সিলেক্ট করতে পারছে, অথবা ঈদে 3টি ছবি দেখে ফেলতে পারে। হ্যাঁ রাইট, হ্যাঁ কন্টেন্টের কথা তারেক ভাই বলছিলেন যে কন্টেন্টটা খুবই জরুরি, কন্টেন্টের সঙ্গে সোশ্যাল কমিটমেন্টের ব্যাপার। সিনেমাতে তো বোধহয় এই জায়গাটা আপনাদের অনেক বেশি কষ্ট করতে হয় না, মানে সোশ্যাল একটা, যেমন হিন্দি ছবিতে যত যাই হোক মারামারি এন্টারটেনমেন্ট যাই হোক না কেন, কোথায় জানি একটা মেসেজ থাকে। আমাদের বাংলাদেশে কি এটা নিয়ে আপনাদের খুব বেশি? এটা নিয়ে আমি যেটা মানে আমার কাছে মতামত মনে হয়, আমার কাছে মনে হয় যে মেসেজ দেওয়ার জন্য একটা পার্টিকুলার সিনেমা আছে। যেমন গত বছর ঈদে আমি একটা সিনেমা দেখেছিলাম, পাশের দেশেই কলকাতাতে আমি ঘুরতে গিয়েছিলাম, গিয়ে আমি দেখেছিলাম কিক, একটা মুভি যেটাতে সালমান খান ছিলেন। আমি কিন্তু পুরো মুভিটা দেখে লাস্টে ফিলই করলাম না যে আসলে শুরু কোথায় শেষ কোথায়। আমার মনে হয় যে কিছু অডিয়েন্স হয়তো যারা টিভি সেটে আছে তারা মনে হয় সিনেমাটা দেখেছেন। তা আমার কাছে মনে হয় যে পার্টিকুলার কিছু সিনেমা তৈরি করা উচিত যেখান থেকে দর্শক শুধুমাত্র মেসেজ নেবে, আর কিছু সিনেমা শুধুমাত্র এন্টারটেইন নেবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা সিনেমাতে যদি মেসেজ দিই তাহলে এন্টারটেইনটা হয়তো বা তারা হারিয়ে ফেলে। মানে এন্টারটেইনমেন্ট মানে খালি এন্টারটেইনমেন্ট, মানে এটার মধ্যে আর কোনো পারসেপশনের ব্যাপার নাই। আমি ক্লিয়ার করতে চাই যে প্রত্যেকটা সিনেমাই কিন্তু একটা না একটা মেসেজ থাকে। আপনি যদি সিনেমা দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রতিটি সিনেমায় কিন্তু একটা মেসেজ কিন্তু আপনি অবশ্যই পাবেন। ট্রু, আমি কোনো মেসেজ ছাড়া কোনো মানে কি দেওয়া হচ্ছে, ওগুলা খাওয়ার নামে কি? আসলে যেটা আমি বলি, যারা বানাচ্ছে তারাই খাচ্ছে, তারাই না মানে এখানে কি কোনো ভেজাল বিরোধী কোনো অভিযানের দরকার আছে? আমার কাছে মনে হয় যে যেমন কিছুদিন আগে ভেজাল বিরোধী অভিযানের মতো একটা অভিযানের দরকার নেই। যারা খাচ্ছে প্রোডাক্ট বানাচ্ছিল ম্যাক্সিমাম হচ্ছে যে বানিয়ে ফেলছে, তাদের কিন্তু আবার কথাবার্তার সাইজ ছিল অন্যরকম। তারা
নিজেরাও খাচ্ছে, পাবলিককেও খাওয়াচ্ছে, পুরো মজার ব্যাপার বিশ্বকে কি খাইয়ে দিদি, দেবে আমরা makeup room এ ইন্ডাস্ট্রিকে। গেলেই বাট পরক্ষণে দেখা যায় যে ছবিটা যখন রিলিজ হচ্ছে তখন নিজেরাই খাচ্ছে। কখন ভেঙে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। এই প্রতি সপ্তাহে কিন্তু দুটা একটা কিন্তু- সিনেমা রিলিজ হচ্ছে। কিন্তু আমরা কি আসলে এই এক্সপেরিমেন্টটা মানে খাচ্ছে খাওয়াচ্ছে এই একটা গ্রুপ, এবং আমরা আসলেই তো একটা কম্পিটিশনের মধ্যে আছি, মানে আমাদের আকাশ খোলা। সেখানে এই এক্সপেরিমেন্ট, এই কম্পিটিশন, এই বাজেট কম, এখানে রিসার্চ নাই ইত্যাদি, সেটা আমরা অ্যাফোর্ড করতে পারি কিনা? মানে আমরা কি আসলে পিছিয়ে যাচ্ছি না? খাচ্ছে খাওয়াচ্ছে, আচ্ছা একদিন ঝরে পড়বে, আমরা এই দিনটা মানে আমি জানি না বাংলাদেশে আমরা এটা অ্যাফোর্ড করতে পারছি কিনা, করা উচিত কিনা। আমার কাছে সিনেমার নামে যেটা হচ্ছিল যে 40 লাখ টাকা যে বাজেট, এটা সিনেমার নামে কুসংস্কার করছেন। কারণ সিনেমা কিন্তু একটা বড় মাধ্যম, নাটক থেকে যেমন নাটকে 3 লাখ টাকা বা 1,80,000 টাকায় কিন্তু একটা নাটক ফুল তৈরি হয়ে যায়, কিন্তু আমাদের ফিল্মে যেটা হয় যে একটা হিরোইন বা একটা হিরোর ড্রেস যদি চিন্তা করা হয় সেক্ষেত্রে কিন্তু 3 লাখ টাকা বাজেট চলে আসে, তারপরে তো বাদ বাকি সেক্টর গুলো পড়েই থাকে। তো আমার কাছে মনে হয় যে এটা অ্যাকচুয়ালি অপপ্রচার, যে আমি সিনেমা বানাচ্ছি, আমি একজন প্রযোজক, আমি সিনেমার একজন হিরোইন, আমি একজন সিনেমার হিরো, এটা জাস্ট মনে হচ্ছে ওরা আইডেন্টি করার জন্য হয়তো বা কিছু কিছু প্রোডাকশন হাউস তৈরি করে, আর সেখান থেকেই আমাদের ফিল্মের এই দুরবস্থা। আচ্ছা, আমি একটু তারেক ভাই, আমরা কি এটা অ্যাফোর্ড করতে পারছি কিনা? মানে যে এই যে দায় সারা বিষয়টি, এবং আমরা এরকম একটা Mediocrity। ক্রাইসিস, একটা মিডিওকার এরকম একটা জিনিস, সে এবং তার সঙ্গে কম্পিটিটর হলো বিরাট কম্পিটিটর। আমরা যদি রেশিও দেখি যে 27 মধ্যে আমরা টিআরপি নিয়ে 27টি টেলিভিশন টানা হেচড়া করি, আর বাকি কত 67-68 হলো পাশের দেশ। ঘরে 3টা টেলিভিশন চললে দুটোতেই আপনার অন্য দেশের টেলিভিশন, জি বাংলা সিনেমা ইত্যাদি এগুলো চলবে, আমরা সেগুলোর ভাগ পাই না। তো আমরা আসলে এইটা কতদিন অ্যাফোর্ড করব যে আস্তে আস্তে ঝরে যাবে, আস্তে আস্তে চলে যাবে? এফোর্ড তো করতে পারছি না। আপনি রিসেন্ট যে ট্রেন্ড দেখেন, ইউ জাস্ট নেম ইট, গত 5 বছরের মধ্যে 2-3 জন ছাড়া ভালো অ্যাক্টরস টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আসছে যার দেখে মুগ্ধ হচ্ছেন, ভালো নাট্যকার আসছে, ভালো মেকার এসছে যার কাজ দেখে আমি বলছি আছে 2-3 জন আসছে, অবশ্যই ভালো। এটাকে 2-3 জন হওয়া কি এত বড় ইন্ডাস্ট্রির জন্য ভালো দিক? কিন্তু এরপর তো করতে পারছি না, আমাদের সব তো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু না দেখলে আমি কেমনে বুঝবো ভালো? আমরা তো দেখছি না, দেখতেই পারছি না। না, মুশকিলটা হচ্ছে সস্তার দিকে প্রবণতা হয়ে গেলে তখন তো ইদানিংকালে কি হয়, টেলিভিশনের সিনের ক্ষেত্রে একটা স্ক্রিপ্ট থাকলো মোটামুটি অমুক আছে, আচ্ছা এখানে মাস্টার, আপনি এটা এটা বলেন, কত বলবেন, এটা বলেন, আচ্ছা তারপর ক্লোজ 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 এই ক্লোজ 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 করে ডায়ালগ বলা হচ্ছে, কিন্তু এটা তো একটা ভিজুয়াল মিডিয়া। বলছিলেন উনি। আমি একটা ছোট্ট জিনিস বলি, আমার কাছে একটা অন্য জিনিস মনে হয়, যদি এটা বলা ঠিক না, বিকজ মানে আমার ধরনের অন্যরকম হয়ে যায় ব্যাপারটা, কিন্তু আমাদের বিজ্ঞাপনের যে ক্রিয়েটিভিটি, বিজ্ঞাপন তৈরির যে ক্রিয়েটিভিটি, ওখানে কিন্তু একটা ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। ওই 10 বছর যে বিচার করি আমরা, আমাদের বিজ্ঞাপনের চেহারায় যে পরিবর্তন উনিও করেছেন, দুটো বিজ্ঞাপন, ওগুলো খুবই ভালো বিজ্ঞাপন হয়েছে। এটা ওই